আজকের ভিডিওর টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ফুড ব্লগিং। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যবসাগুলির মধ্যে এখন এক এবং অদ্বিতীয় হচ্ছে ফুড ব্লগিং। এই ব্যবসা করতে হলে আপনাকে প্রথমেই লজ্জা এবং আত্মসম্মানকে লুজ মোশনের তরল পটির মতো ঝরঝর করে শরীর থেকে বের করে ফেলতে হবে। ফুড ব্লগিং ব্যবসাটি কোনো সম্মানের ব্যবসা নয়, এটা সার্ভাইভালের ব্যবসা। মানে বাপের হোটেলে খেতে খেতে একটা বয়সের পর যখন বাপ লাথ মেরে বাড়ি থেকে বের করে দেয়, তখন রাস্তার হোটেলে হোটেলে গিয়ে ব্লগিং এর নামে প্রমোশন করে দেওয়ার অজুহাত দিয়ে ফ্রিতে খাওয়ার ব্যবসার নামই হচ্ছে ফুড ব্লগিং। এই ব্লগিং এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তোমাকে পালন করতেই হবে এই ব্যবসাটি করতে হলে। প্রথমত হচ্ছে ফুড ব্লগিং এ ফুড না দেখিয়ে মহিলা দোকানদারদের সিনেমাটোগ্রাফি করতে হবে। রান্না দেখাও, আমাকে না। मैंने सुना आपके लेग पीस बड़े फेमस है। মেরে নি স্যার, মুরগে কে দেখো বোঝো অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে পাড়ার কাকিমাদের পাশাপাশি ছেলেরাও যে পিএনপিসি করতে পারে, মানে এক দোকানের খবর আরেক দোকানে লাগিয়ে, আরেক দোকানের খবর সেই দোকানে লাগিয়ে পিএনপিসি মূলক যে চর্চাটা, যেটা ট্যালেন্ট রয়েছে পাড়ার কাকিমাদের, শুধু তারা যে নয়, ছেলেরাও যে পিএনপিসি করতে পারে সেটার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। চরম লেভেলে ছিল মাটনটা, তুলে থল থলে। এই ব্লগারদের ট্যালেন্ট হচ্ছে কিছু কিছু শব্দ ইউজ করা এবং কিছু কিছু ওয়ার্ড ইউজ করা, লাইক করছে, অসাম কি লাগছে, সফট হয়েছে, ভেতরে প্রবেশ করেছি, ঝরে ঝরে পড়ছে, আহা ওহ ইহি ও ইয়া কাম অন জাস্ট লাইক ইট ফাক মি। এই হচ্ছে ট্যালেন্ট ওদের। এ ভাড়া সে ভাড়া নয়, যে ভাড়া টাকা বাবা কে বাতে জোর গলায় বলছি, চারটা একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি। এ তো দেখি ফুড ব্লগিং এর দুনিয়ার করণ জোহর, কেরিয়ার দাঁড় করিয়ে দিচ্ছে। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ। তবে হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, বিরিয়ানির দোকানদার সকলকেই বলছি, এই ব্লগারদের হাত দিয়ে দাঁড় করানো কেরিয়ার কিন্তু অনন্যা পান্ডের মতোই হবে। মানে এই কেরিয়ারকে বেশি দিন ক্যারি করা সম্ভব নয়। সত্যি কথা বলতে গেলে তুমি তোমার ব্যবহার, দোকানদারদের কথা বলছি, তোমাদের ব্যবহার, তোমাদের অথেন্টিসিটি, তোমাদের ফুড কোয়ালিটি, তোমাদের অ্যাম্বিয়েন্স, তোমাদের ভালোবাসা কাস্টমারের প্রতি, তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে খুচরো নেই পরের দিন দিবেন, ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়ে যান টাকা নেই, এই ব্যাপারটা করবেন না। আসলে এটা আমি এমনি বলে ফেললাম, এই করে করে কিন্তু কাস্টমার পরের দিন আসবে না, অন্য দোকানে চলে যাবে, এরকম দেখেছি। ওটা বাদ দিয়ে বাকি ধারবাকি করবেন না, যেই দুনিয়াতে নিজেকে ছাড়া কাউকে ভরসা নেই। বাকি তোমার ব্যবহার, তোমার ফুড কোয়ালিটি, তোমার অ্যাম্বিয়েন্স, তোমার দোকানের কর্মচারীদের সার্ভিস, সবকিছু মিলিয়ে তুমি যে ব্যবসাটা দাঁড় করাবে, সেটাই তোমার ব্যবসাটাকে তোমাকে লং টার্মে খেলাবে। না হলে এরকম গুয়ের মাছের মতো ব্লগারদের ভিনভিনানি করে ব্লগের মাধ্যমে পপুলার হয়, ম্যাক্সিমাম মাস দুয়েক মাস তিনেক, তারপরে সেই যে জায়গায় ছিল সে জায়গায়ে চলে আসবে। একদম একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি। ভাবতে অবাক লাগে, মানে শিক্ষা দীক্ষা কোথায় পৌঁছেছে। পাতি রামায়ণের চটি বই ছিল আমাদের প্রাইমারি স্কুলে পড়ানো হতো, সেখানেই তো আমরা দেখেছি স্বয়ং হনুমানজি, স্বয়ং বজরংবলী রামচন্দ্রকে যুদ্ধে জিতিয়ে দিল একা। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এত শক্তিশালী হয়ে এইভাবে একটা যুদ্ধকে হ্যান্ডেল করে লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে চলে এলে, কিরকম লাগছে তোমার? তখন সে বলছে যে আমি শুধুমাত্র আমার প্রভুর আদেশ পালন করেছি, প্রভুকে রক্ষা করার চেষ্টা করেছি, যা করেছে আমার প্রভুই করেছে। সেখানে নর্মাল এই ছোট লোক বিরিয়ানির হাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করে বলছে তার নাকি কেরিয়ার দাঁড় করিয়ে দিয়েছে। দেখো বোঝো অবস্থা। সিজিত ক্রিয়া স্টোরি, এই যে সিজিতদার নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে দর্শক বন্ধুদের বলছি, তোমাদের কি ওভার কনফিডেন্সের মুখে মুততে ইচ্ছে করে কখনো? প্লিজ, হেয়ার ইজ দ্য ফেস, চারচার করে মুতুন। সিজিতদার নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে, ওটা ফেস ভ্যালু নয়, ওটা বিরিয়ানির আলু, যে কেউ যখন তখন চটকে চলে যাবে। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, বাপ রে বাপ। মাসের পর মাস ধরে দেখছি এর ঝরা আর শেষ হচ্ছে না। এটা কি মেঘালয়ের ঝর্ণা? ওটা খাসির মাংস ঝরে পড়ছে। দাদা, আপনাদের উত্তেজনা দেখে মনে হয় আপনাদের প্যান্টে কামরস ঝরে গেছে। এইভাবে চুষে খাওয়ার মজাই কিন্তু আলাদা। উফ, লাস্যময়ী একদম। আপনি তো শোভাবাজার রাজবাড়ির আশেপাশে টুল নিয়ে বসে থাকা সেবিকাদের চাকরি খেয়ে নেবেন। কথা ছিল না বন্ধুগণ যে জব না পেলে ব্লো জব দেওয়ার লোকও পাবে না? এখন পাবেন, এই যে আছে। 2 পিস মাংস খাইয়ে দেবেন খাসির, দেখবেন সব করে দেবে। দাবিয়ে দাবিয়ে 2 কেজি মাটন খেয়েছি। দেখো আমি দাবিয়ে প্রায় 1.5 কেজি জাফরানি পোলাও খেয়েছি। 2 কেজি মাটন খেয়েছে, 1.5 কেজি জাফরানি পোলাও খেয়েছে। আমি বলছি এই ভদ্রলোকের বাড়ির লোকজনদের উদ্দেশ্যে বলছি, এই ভদ্রলোক যাতে কোনোদিনও ইয়োগা না করে, কোনোদিনও স্ট্রেচিং না করে, কোনোদিনও জিমনাস্টিক না করে, ইনাকে ফ্লেক্সিবল হতে দেওয়া যাবে না। রামদেবের মতো ফ্লেক্সিবল হয়ে গেলে কি হবে বলো তো? ঠোঁটটাকে তুমি প্রথমে হাঁটুতে লাগাতে পারবে, তারপরে থোড়াতে লাগাতে পারবে, তারপরে নিজের ছোট ভাইতে লাগাতে পারবে। কোনোদিন যদি ধরো আবার লকডাউন হয়ে গেল, খাদ্যাভাব সৃষ্টি হলো, বাজার করতে পারছে না, কিনতে পারছে না, নিমন্ত্রণ তো দূরে থাক, ফ্রিতে খাও তো দূরে থাক, তখন এই ভদ্রলোক যে পরিমাণে রাক্ষস হয়েছে, নিজের বিচি নিজে কামড়ে খেয়ে ফেলবে ফ্লেক্সিবল হয়ে গেলে।
2 কেজি মাটন খেয়েছি, দেখো 1.5 কেজি জাফরানি পোলাও খেয়েছি। একটা মেয়ের বাপ তার মেয়েকে বিয়ে দেওয়ার আগে কি করে, যে ছেলের সাথে বিয়ে হচ্ছে তার পাড়ায় খোঁজ খবর নেয় যে কি হচ্ছে না হচ্ছে, কি করেছে, হিস্ট্রি ভালো কিনা, জিওগ্রাফি ভালো, সবকিছু চাকরি বাকরি ঠিকঠাক করছে কিনা, কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। এখন মেয়ের বাপ বিয়ে দেওয়ার আগে এই ফুড ব্লগারকে খোঁজে যে এ কোনো না কোনো ভাবে রিলেটিভ না তো, মেয়ের পক্ষের হোক ছেলে পক্ষের হোক, এ যদি খেতে আসে শেষ, অর্ধেক বাজেট ওখানেই শেষ। মানে ছোট বাচ্চাকেও কেউ কোলে নিয়ে এভাবে খেলে না যেভাবে উনি রান্না করা একটা গোটা খাসিকে নিয়ে খেলছেন। মানে এটা কি দোকানদার নাকি হোটেলের মালিক নাকি সার্কাসের জোকার, ভগবান জানে। এদের জন্যই কার্টুন নেটওয়ার্কের ক্রেজ এখন অনেক কমে গেছে বন্ধুগণ। কেউ আর ওই টিভিতে প্ল্যান ভরে বা ইউটিউবে নেট চালিয়ে কার্টুন দেখে না, এখন রাস্তাঘাটে এরকম কার্টুন দেখতে পাওয়া যায়, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, একটা গোটা খাসি রান্না করা কোলে নিয়ে নাচাচ্ছে, ভাবা যায়। আর একটা ট্রেন্ড এসছে বন্ধুগণ, যেটা জেনজির কাছে খুবই কুল লাগে, এমবিএ চায়ওয়ালা, বিবিএ চায়ওয়ালা, গ্র্যাজুয়েট চায়ওয়ালা। পাতি কথা এরা হচ্ছে ফাঁকিবাজ স্টুডেন্ট। মানে এমবিএ বিবিএ গ্র্যাজুয়েট করে এসে যদি তোমাকে চায়ের গুমটি খুলে বসতে হয় তাহলে সেটা গর্বের বিষয় না, লজ্জার বিষয়। আর এরকম দোকানদারদের দোকানে যতটা রোয়াব, যতটা ওভার স্মার্টনেস, বাড়িতে ততটাই উঠতে বসতে বাপের হাতে চড়থাপ্পড় খায়। মানে স্বাভাবিক, বাপ টাকা খরচা করে এমবিএ বিবিএ গ্র্যাজুয়েশন করতে পাঠিয়েছে, ফিরে এসে চায়ের গুমটি খুলে বসেছে, তাও আবার বাপের টাকায়। বাপ তো উঠতে বসতে থাপ দেবেই। মানে একটা কথা বলে যে গ্র্যাজুয়েট চায়ওয়ালা নাম দিয়েছিস, গ্র্যাজুয়েশনের কোন সূত্র বা ফর্মুলাটা তোর চায় তৈরিতে কাজে লাগে? 1/cos x = sec x, 2h2 + O2 2h2, এরকম কোন ফর্মুলাটা তোর চায় তৈরিতে কাজে লাগে? এই তো দুধ ফোটাস চা দিস চিনি দিস হয়ে যায়। কোনো রাসায়নিক বিক্রিয়া কি করিস? এটা কেমিস্ট্রি ল্যাবে গ্র্যাজুয়েশনের সময় করিস কি? তাহলে কেন নাম দিয়েছিস গ্র্যাজুয়েট চায়ওয়ালা? পাতি কথা, এমবিএ বিবিএ গ্র্যাজুয়েট এই ডিগ্রিটাকে চায়ের দোকানে ইউজ করা মানে যারা প্র্যাকটিক্যালি সত্যিকারে সেই ডিগ্রিটাকে কাজে লাগিয়ে কোনো না কোনো কাজ করে খাচ্ছে তাদেরকে অপমান করা। একদম। চায়ের দোকান খুলেছিস, নাম দে বিমল টি স্টল, নাম দে শ্যামল চা শিল্প। এই সোকল্ড এটা যে কুল লাগে না, গ্র্যাজুয়েট চায়ওয়ালা বিবিএ চায়ওয়ালা, এটা আমার কাছে রীতিমতো আনস্মার্ট এবং ক্রিঞ্জ লাগে। তবে বন্ধুগণ, এটা ঠিক যে তোমাকে জীবনে যদি বড় হতে হয় তোমাকে ব্যবসা করতেই হবে। একজন মহান ব্যবসায়ী বলে গেছেন, চাকরিতে উন্নতি হলে তোমার ঘরের সবজি বদলাবে, বাট ব্যবসাতে উন্নতি হলে তোমার জীবন বদলাবে। তো এই এন্টারপ্রেনিয়রশিপ বা স্টার্টআপ বিজনেস যারা করে তাদেরকে হ্যাটস অফ। কারো আন্ডারে কাজ না করে স্বাধীনভাবে নিজের ব্যবসা দাঁড় করানোর যে একটা স্বপ্ন বা পরিকল্পনা বা প্রকল্প বা প্রচেষ্টা, তাতে রিস্ক রয়েছে বটে, বাট একটা সাহসী পদক্ষেপ, এটাকে হ্যাটস অফ জানাতে বাধ্য হচ্ছি। বাট এই যে এমবিএ বিবিএ গ্র্যাজুয়েশন, এই স্মার্ট এডুকেশনাল ডিগ্রিগুলোকে চা কফির সাথে মিশিয়ে ছাপলামো না করলেই নয়। এমবিএ চায়ওয়ালা, বিবিএ চায়ওয়ালা, গ্র্যাজুয়েট চায়ওয়ালা, জেল ফেরত পানওয়ালা, নেশা মুক্তি কেন্দ্র খাত বিড়িওয়ালা, হোয়াট ইজ দিস ভাই? বাংলাতে বাঘ বলে না, 16 আঙ্গুলের পর যদি বাঘ থাকে, এই বাঘ তৈরি হয়েছে। বোঝো অবস্থা, এখন বাঘের বাচ্চা চা বিক্রি করছে। আই লাভ ইউ। আমরা চায় পে চর্চা শুনেছি, চায় পে চুমু এই প্রথম দোকানদার দিচ্ছে। কোন দিন যে মেয়ে কাস্টমারের হাতে চড়থাপ্পড় খায় মরবি রে ভাই। আর এটা চুমু দিচ্ছে না কুকুরের বাচ্চাকে ডাকছে, বোঝার উপায় নেই। পাগলা চা ফুড ব্লগার একটা পাগলা চা, কি আছে পুরো পাগলা চা। বইয়ের পাতা ছিঁড়ে গাজার রোল করা স্টুডেন্টদের এরকমই চায়ের দোকানে খুলতে হবে গ্র্যাজুয়েশন পাস করে। স্বাভাবিক, এটা গর্বের বিষয় নয় রে ভাই, লজ্জায় মুখ ঢাকা দে শালা। একদম। মাছ মাংসের যা দাম, আর দুধে তো হাতই দেওয়া যায় না, তাতে কি হয়েছে, ভদ্রলোক জিভ দেবেন। অন্য দোকানে স্পেশাল চা দুধ চা মালাই মার্কে, আর এর দোকানে স্পেশাল চা দুধ চা ওই থুতু। কে যায় ভাই এর দোকানের এঁঠো চা খেতে? সাপের দুধ দিয়ে বানাবো চা, সাপের দুধ, সাপের দুধ নিয়ে আসবো চা বানাতে। আরে ক্যা বাত ভাই, সাপের দুধ দিয়ে চা হয়ে গেল। আর তুই তো নিজেও বাঘের বাচ্চা, নিজের দুধ পানি এখন দিন চা করে দিবি, বাঘের দুধের চা হয়ে যাবে। চাটবি ভাই, চাটবি নিবি চাটবি। যেদিন চায়ের সাথে বিস্কুট শেষ হয়ে যাবে সেদিন চায়ের সাথে মেনু হচ্ছে হিজড়া আবার হিজড়া তো চাটি। এলাকার যত থার্ড জেন্ডার দিদি বোনেরা মায়েরা আছো, তারা সকলে গিয়ে এর দোকানে তালি বাজাও জোরে জোরে। আর খেয়াল রাখবে, তালি বাজানোর সময় এই অসভ্যিত জানা চশমক নমকরাম বজ্জাত ছেলেটার থোবরাটা দু হাতের মাঝখানে থাকে। মানে যাদেরকে সালা তুই হিজড়া বলছিস, তাদের লাইফের স্ট্রাগলের যদি 1% করতে বলা হয় না, মাথায় গরম চা ঢেলে তুই রিটায়ারমেন্ট নিয়ে নিবি রে। একদম। না, পশ্চিমবঙ্গে যত জনসংখ্যা রয়েছে তার থেকে এখন বিরিয়ানির হাড়ির সংখ্যা হয়ে গেছে। ফেসবুক খুললেই দেখছি বিরিয়ানির ঢাকনা খুলছে, আর কে যেন খয়েরি রঙের ফেদা বিরিয়ানির মধ্যে ছড়ি, মানে ঘি বলে, ঘি না ভগবান জানে। আর উচ্ছ্বাসটা দেখো বন্ধুগণ, মনে হয় বিরিয়ানিতে ঘি পাত হয়, প্যান্টে হয়ে গেছে। আর যে পরিমাণে বিরিয়ানি আর খাসির ছড়াছড়ি, কয়েকদিন পরে দেখবে পথের মোড়ে মোড়ে ছোট ছোট হাসপাতাল খুলেছে। ওটার একটা নতুন ব্যবসা শুরু হবে। মানে লোকের কোলেস্টেরল হাই, লিভারে ফ্যাট জমে গেছে, হৃৎপিণ্ডে চর্বি জমে গেছে, চলতে চলতে লুজ মোশন হয়ে যাচ্ছে। এগুলোর ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য মোড়ে মোড়ে দেখবে ছোট ছোট বিরিয়ানির হাড়িগুলো উঠে গিয়ে হাসপাতাল বসেছে।